আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। তোমাদের দুইজনের কাজ পাইছি। বাকিরা কাজ পাঠায় না এখনো। স্যার ফাংশনের মনি বলতে ওই ব্যাপারটা ঠিক মাথায় কি আসছিল না, মনিটা ফাংশনে যে মনির কথা বলছে। ফাংশনের মনি? হ্যাঁ, ওখানে তো তাই ছিল একটা, এই যে ওটা হচ্ছে ফাংশনের মনি হবে কি? কই স্যার বলছে যে হচ্ছে 0.6 ন্যানোমিটার অবস্থান দুটিতে তরঙ্গ ফাংশনের মনি হিসাব করো। খ নাম্বারে ছিল স্যার। হ্যাঁ, মনি হবে না, মান হবে, মান হিসাব করো। ও, এই জন্য আমি আচ্ছা, ওই খ নাম্বারটা এখনো করি নাই। মনিটা বুঝতে পারতেছিলাম যে মনিটা। আচ্ছা, এটা মান হবে, এটা আকারের জায়গায় রসিকের পড়ে গেছে। আর কোনো সমস্যা? একজন তো মিটার না লিখছিল। স্যার। হুম, আর স্যার হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউটনেরটা মনে হয় হচ্ছে ওখানে ইংলিশ নিউটন হয়েছে। দেইনি তো, নিউটন দেইনি, ওটা দিতে চাইছিলাম, বাদ দিছি। ও নিউটন আর প্রোটন একই আসবে। জি স্যার। মেসেজ বক্সে রেজিস্ট্রেশন নাম্বার লেখো, লেখো নেই তো কেউ এখনো। আজকে আমরা 3D ফাংশন, 3D বক্সে আবদ্ধ শ্রোডিঞ্জার ইকুয়েশন কণার জন্য শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করার চেষ্টা করব। তা 3D বক্স বলতে চেহারা দেখতে পাচ্ছ তো 3D বক্সের? এরকম একটা জি স্যার। ঘনক বক্স বা আয়তাকার বক্স যেটাই হোক। হ্যাঁ, এই বক্সের মধ্যে আমরা তিনটা অক্ষ আছে, এক্স ওয়াই জেড। এই তিনটা অক্ষর জন্য আমরা এখানে একটা কণা চিন্তা করব, এম ভরের কণা, এবং তিনটা অক্ষের দৈর্ঘ্য আমরা এ বি সি ধরা হয়, অথবা এল এক্স এল ওয়াই জে এল জেড আমি ধরে হিসাব করছি এখানে, অসুবিধা নাই। এ বি সি জায়গায় এল এক্স এল ওয়াই এল জেড চিন্তা করবে। তো বক্সের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ এইচ সাই ইকুয়াল টু ই সাই থেকে শুরু করা যেতে পারে, অথবা শ্রোডিঞ্জার সমীকরণ সরাসরি লেখা যেতে পারে। তো শ্রোডিঞ্জার সমীকরণটা এটা লিখে নাও তোমরা। 3D বক্সে যেহেতু তিনটা অক্ষ আছে, এই জন্য তিনটা অক্ষের জন্য আমাদের ল্যাপ্লাসিয়ান অপারেটর আসবে, এবং এইভাবে ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার সাই বাই ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার সাই বাই ডেল জেড স্কয়ার, প্লাস তার সাথে 8 পাই স্কয়ার এম ডিভাইড বাই এইচ স্কয়ার ই মাইনাস ভি সাই ইকুয়াল টু 0। ভি হলো স্থিতিশক্তি, ই হলো মোট শক্তি। এগুলি কথা আগে অনেকবার বলা হয়েছে, এই জন্য বারবার বলার দরকার নেই। তা আমরা এটা দুইভাবে কাজ করতে পারি। সেপারেশন টেকনিক ব্যবহার করতে হবে। হ্যাঁ, ভেরিয়েবল সেপারেশন টেকনিক। তাই ভেরিয়েবল সেপারেশনের টেকনিক সাই এর জন্য এখানে তিনটা জিনিস আছে সাই এক্স ওয়াই জেড এর ফাংশন। একটা হলো সাই, একটা হলো টোটাল এনার্জি, আর একটা হলো ভি পটেনশিয়াল এনার্জি। তিনটাই তোমার এক্স ওয়াই জেড এর উপর নির্ভর করে। আর এমটা কারো কোনো এক্স ওয়াই জেড এর উপর নির্ভর করে না বলে বিবেচনা করা হয়। করে কিনা এটা নিয়ে তোমাদের জন্য কোনো কথাবার্তা নেই, এটা নিয়ে কথাবার্তা আছে হলো উচ্চতর বিজ্ঞানে, যেখানে তোমার আমাদের এক্সেস এখন নাই, যারা গবেষণা করে তাদের জন্য। হ্যালো আসলাম। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে তো। হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিছি তো, দেখো। তাহলে তোমাদের তাহলে তিনটা জিনিস আমি বলছি, যে এটা তিনটাই এক্স ওয়াই জেড এর ফাংশন, এবং তিনটাকে যদি আমি বিবেচনায় নেই তাহলে তো একটু জটিল হয়ে যাবে সমীকরণ। এই জন্য সরল ভাবে কাজটা করব, এই জন্য সরল ভাবে আমি চিন্তা করছি, এটা এইভাবে কাজ করব। বক্সের ভিতরে তোমার বক্সের বাহিরে পটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, অসীম,
আর বক্সের ভিতরে পটেনশিয়াল এনার্জি হলো 0। এটা ধরে নিয়ে তাহলে বক্সের ভিতরের জন্য শ্রোডিঞ্জার সমীকরণটা তৈরি করব আমি আগে। তো বক্সের ভিতরে বাইরে আর চিন্তা করব না, আমরা ওয়ান ডাইমেনশনাল বক্সের বাইরেও চিন্তা করছিলাম। যদি প্রশ্নটা থাকে যে একমাত্রিক বক্সের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করো, আর যদি প্রশ্নটা থাকে এইভাবে একমাত্রিক বক্সের ভিতরে আবদ্ধ করার জন্য শ্রোডিঞ্জার সমীকরণ, তাহলে কিন্তু কথা দুইটা ভিন্ন। একটা হলো বক্সের জন্য, আর একটা হলো বক্সের ভিতরে আবদ্ধ। তো বক্সের জন্য বললে তখন বক্সের ভিতরে বাহিরে দুই দিকেই বলতে হবে। আর যদি বলে যে বক্সের ভিতরে যদি ডাইরেক্ট বলে, তাহলে আর বাহিরের জন্য চিন্তা করতে হবে না, ভিতরের জন্য তোমাকে কাজ করতে হবে। তাহলে প্রশ্নটার দিকে তাকিয়ে তোমাকে কাজ করতে হবে, প্রশ্নটা ঠিক ভালো মতো খেয়াল করতে হবে। যাই হোক, আমরা বক্সের ভিতরের জন্য সমাধান করব, বাইরে আমাদের আসলে সমাধান হয়ও না, আমরা করব না। এখানে বাইরে সমাধান হয়, কিন্তু ওইটা অন্য ক্ষেত্র, ওইটা আমরা চিন্তা করব। ওইটা তোমাদের যখন ক্ষেত্র আসবে তখন আমি বলবো, এখন বলবো না। তাহলে আমরা বক্সের ভিতরে আবদ্ধ কণার জন্য শ্রোডিঞ্জার সমীকরণে চিন্তা করছি। যে বক্সের ভিতরে যেহেতু V0, তাহলে V0 বসাই দিলাম, বসাই দিলে তোমার টোটাল এনার্জি হয়ে গেল। তাহলে এক্স ওয়াই জেড এর একটা ফাংশন আমার হাত থেকে দূর হয়ে গেল, তাহলে আমার একটু ভেজাল কমলো। এখন এই ফাংশনটাকে, সাইডে ফাংশনটা আছে, এটাকে আমি এক্স ওয়াই জেড এর ভিন্ন ফাংশন হিসেবে চিন্তা করি। আমি সাধারণত এই সাই এক্স, মানে এক্স এর ফাংশনটাকে সাই এক্স দিয়ে প্রকাশ করি, ওয়াই এর ফাংশনকে আমি সাই ওয়াই দিয়ে প্রকাশ করি, আর জেড এর ফাংশনকে আমি সাই জেড দিয়ে প্রকাশ করি। এগুলি তোমাদের বইগুলোতে আবার এক্স এক্স লেখা আছে, বড় হাতের এক্স লেখা আছে, বড় হাতের ওয়াই লেখা আছে, বড় হাতের জেড লেখা আছে। এটা একটু খাতায় লিখে নাও যে এটা বড় হাতের এক্স ওয়াই জেড দিয়েও প্রকাশ করা হয়। এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা সাধারণ টেকনিক। যে কোনো চলকের ফাংশনটাকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করে, আর চলকগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তা আমি যেহেতু সাই ব্যবহার করছি, এই জন্য সাইটাকেই আমি ব্যবহার করছি, সাই এক্স সাই ওয়াই সাই জেড এর গুণফল হিসাবে দেখাচ্ছি ফাংশনটাকে। এবং এনার্জি হলো সাই এক্স ইএক্স ইওয়াই ইজেড এর এনার্জি সমষ্টি হিসাবে, শক্তি সমষ্টি হিসাবে বলছি। এবং এটা তোমরা শক্তির সমবিভাজন নীতি থেকে কথাটা বলা হচ্ছে, এবং এটা কিন্তু প্রমাণও করা হয়েছে গাণিতিকভাবে যে এটা আসলে সত্য। তো এটাও আমরা কিভাবে প্রমাণ করা হয়েছে, এটা নানান ভাবে প্রমাণ আছে, আমি দেখাইতে পারবো ভবিষ্যতে। আজকে দেখানোর দরকার নেই, আমাদের যা যা দরকার এখানে সেই কাজগুলো করবো। তাহলে সাই, এখন তুমি এই সমীকরণটা, যে সাই এর যে সমীকরণটা আছে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় দুইবার এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স টা ডিফারেন্সিয়েট হবে আর ওয়াই জেড গুলো বাইরে চলে যাবে, যেহেতু ওয়াই জেড টা আর এক্স এর সাথে সম্পর্কযুক্ত থাকছে না। এই জন্য ফাংশনটা বাম দিকে লিখলাম, আর এক্স এর ফাংশনটা ডিফারেন্সিয়েশনের ডান দিকে লিখলাম। বাম ডান দুইটা, বামে থাকলে ধ্রুবক, ডানে থাকলে ফাংশন হিসাবে কাজ করবে। সিমিলারলি ওয়াই এর সাথে আমি ওয়াই ফাংশনটা রেখে দিলাম, আর জেড এক্স টাকে বাইরে নিয়ে গেলাম। এটা বুঝতে পারছো তো? এখানে সমীকরণ, এই সমীকরণটা, এই সমীকরণটা বুঝতে পারছো তো কিভাবে হলো? এই যে এখান থেকে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে এটা হবে, এবং এক্স টা ডিফারেন্সিয়েটের সাথে থাকবে, আর ওয়াই জেড টা ডিফারেন্সিয়েটের বাইরে চলে যাবে এক্স এর সাপেক্ষে যেহেতু হচ্ছে। আর এটা হলো ওয়াই সাপেক্ষে যেহেতু হচ্ছে, তাহলে এটা ওয়াইটা, সাই ওয়াইটা ডিফারেন্সিয়েটের সাথে থাকলো, আর বাকিগুলো ডিফারেন্সিয়েটের বাইরে চলে গেল। আর এটা যেহেতু জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে, এই জন্য সাই জেডটা যে ডিফারেন্সিয়েটের সাথে থাকলো, আর বাকিগুলো ডিফারেন্সিয়েটের বাইরে চলে গেল। আর এখানে তো কোনো বালাই নেই, ওই জন্য আমি এটাকে ওইভাবেই রেখে দিছি। তাহলে আমরা এই সমীকরণ থেকে এখন কি করব? এই যে উপরে যে সাই সমান এটা লিখছি, হ্যাঁ, এই সমীকরণটা, এখান থেকে আমি কি করব? ওয়াই জেড এর মানটা বসাবো। ওয়াই জেড তাহলে যদি আমি রেখে দেই, তাহলে ওয়াই জেড এর জন্য আমাদের সাই বাই সাই এক্স আসছে, আমি সাই বাই সাই এক্স টা লিখলাম। তাহলে এখান থেকে সাই বাই সাই এক্স লিখলাম, এখান থেকে সাই বাই সাই ওয়াই লিখলাম, এখান থেকে সাই বাই সাই জেড লিখলাম। এবং যেহেতু সাই উপরে সবার সাথেই আছে, চারটা রাশির সাথেই আছে, এখানে রাশি কয়টা আছে বলতো এই সমীকরণে? কয়টা রাশি? 4টা রাশি আছে স্যার। 4টা রাশি আছে, হ্যাঁ, গুড। এই 4টা রাশির সাথেই সাই আছে, তাহলে সাইটাকে বাদ দিয়ে দিলাম, ডান দিকে তো 0 আছে, সাই দিয়ে ভাগ করে দিলে আমাদের তাহলে সাই মুক্ত একটা রাশিমালা আসলো।
হ্যাঁ, এই রাশিমালাতে কোনো ছাই নাই, মানে তিনটা চলকের নির্ভর কোনো পদ নাই। এটা এই বাম দিকেরটা এই সর্বপ্রথম রাশিটা হলো এক্স, এই এক্স এর সাথে সম্পর্কযুক্ত এখন দেখতে পাচ্ছি আমরা। তারপরে দ্বিতীয়টা ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত, তৃতীয়টা জেড এর সাথে সম্পর্কযুক্ত, চতুর্থটা ধ্রুবক, এর সাথে কোনো এক্স ওয়াই জেড এর সম্পর্ক নাই। হ্যাঁ, টোটাল এনার্জিটা আছে। তাহলে আমি কি করব এখন এইটাকে, আমি আমি একটু নিজের বোঝার জন্য, তোমাদের বইগুলোতে এটা সরাসরি করছে, আমি একটু নিজের বোঝার জন্য বা তোমাদের বোঝার জন্য এই 8 পাই স্কয়ার m/s² দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম। হ্যাঁ, ভাগ করলে যে সুবিধাটা হচ্ছে যে এনার্জিটা মুক্ত হয়ে যাচ্ছে, একা একা চলে আসতেছে। তার মানে বা এনার্জি যেহেতু শক্তির সাথে বাকি সব রাশিগুলো যোগ হয়েছে, তার মানে বাকি সবগুলোই শক্তি, নাকি বলো? শক্তির সাথে যেহেতু যোগ হলো, তাহলে এই বাম দিকের যে অংশটা আছে ব্র্যাকেটের সাথে যে এই রাশিটা, এটাও তাহলে ওই শক্তি হিসেবেই আছে। তাই শক্তির সাথে শক্তি যোগ হয়েছে, এই হলো কথা। তারপরে আমি কি করলাম, এখান থেকে এগুলি সব ভেঙে দিলাম। হ্যাঁ, ভিতরে গুণ করে দিলাম। গুণ করে দিলে শক্তির সাথে এই রাশিগুলো, হ্যাঁ, সবগুলো যেহেতু যোগ হয়েছে, তারপরে কি করলাম, একটাকে আমি আলাদা করলাম, এক্সটাকে আমি আলাদা করে নিয়ে গেলাম। হ্যাঁ, আমার যেহেতু সেপারেশন টেকনিকের ভেরিয়েবল সেপারেশন করব, আমি এক্সটাকে ডান দিকে নিলাম, বাকি ওয়াই এবং জেডটাকে বাম দিকে রেখেলাম, এনার্জিটাও বাম দিকে থাকলো। তাহলে যেহেতু তারা দুইটা ভিন্ন চলকের রাশি, এটা বাম দিকেরটা ওয়াই জেড এর চলকের রাশি, ডান দিকেরটা এক্স চলকের রাশি। তা আমি তো আগেই তোমাদের বলছি যে ভিন্ন চলকের রাশি যখন পরস্পর সমান হয় তখন তারা একটা ধ্রুবকের সমান হবে। তা যেহেতু এই রাশিটা শক্তির সাথে সম্পর্কযুক্ত, শক্তির সাথে যোগ হয়েছে, তাহলে এই ধ্রুবকটাও একটা শক্তি রাশিই হবে, নাকি বলো তোমরা? ধ্রুবকটাও একটা শক্তিই হবে। তাহলে আমি শক্তি হিসাবে এটাকে ইএক্স হিসাবে লিখলাম, যেহেতু আমার ধ্রুবকটা একটা শক্তি এবং সেটাকে আমি এক্স, যেহেতু এটা এক্স এর সাথে আসছে এই জন্য আমি এক্স হিসেবে লিখলাম। এই এক্সটা কিন্তু দুইটারই সমান, এটারও সমান এটাও, কিন্তু এক্সটাকে এই এনার্জিটা এক্স এর ফাংশন হিসেবে বলছি ঠিকই, কিন্তু এটা মানে একটা ধ্রুবক হিসাবে আসছে এই জায়গায়, এই জন্য আমি এটাকে ইএক্স হিসাবে লিখছি, একটা ধ্রুবক। তাহলে এই ডান দিকের যে অংশটা আছে মাইনাস চিহ্ন সহ, এটা ইএক্স এর সমান, আর বাম দিকের যে অংশটা আছে এটাও ইএক্স এর সমান হবে, দুইটাই ইএক্স এর সমান হলো। তাহলে এই 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 সমীকরণটা একটা পাইলাম যেটা ইএক্স এর সমান, আবার এই সমীকরণ একটা পাইলাম ওয়াই জেড আলা যেটা ইএক্স এর সমান। এটা ইএক্স হলো একটা ধ্রুবক, তাই ইএক্স টাকে পাশে বিয়োগ করে নিয়ে এসে দিলাম। হ্যাঁ, বিয়োগ করলাম, ধাপে ধাপে বিয়োগ করে নিয়ে আসলাম, এটাকে 0 বানিয়ে দিলাম। এখন ওয়াইটাকে আরেকটা রাশিকে আমি উল্টো দিকে নিয়ে গেলাম মাইনাস করে। তাহলে ওয়াইটা আপনার ডান দিকে চলে গেল, চলে গেলে তাহলে তোমার এখন কি দাঁড়াইলো, এইটাও যেহেতু ওয়াই ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত, এটা এক্স এর সাথে জেড এর সাথে সম্পর্কযুক্ত, আর এটা যেহেতু ধ্রুব রাশি, হ্যাঁ, তাহলে এরা একটা ধ্রুবকের সমান হবে। এই ধ্রুবকটা ধরলাম ওয়াই। হ্যাঁ, একটা ধ্রুবকের সমান হবে। আমি কিন্তু প্রথমেই তোমাদের অনেক আগেই বলছি যে ভিন্ন ভিন্ন চলকের রাশি পরস্পর সমান হলে তারা ধ্রুবক হয়। এখানে তাহলে ধ্রুবক করে দিলাম এবং আমরা লিখলাম যে এটা এই এখন তাহলে ওয়াই আসলো, তাহলে এক্স এর ওয়াই এর যে রাশিটা সেটা ওয়াই সমান হলো, আর জেড আলা যে রাশিটা আছে সেটাকে আমি আবার বিয়োগ করে নিয়ে আসলাম, ওইটাই জেড এরটা জেড ধরলাম, এই যে এইটাকে ই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড, এটা একটা ধ্রুব যেহেতু যে ধ্রুব ধরে নিলাম। তাহলে টোটাল এনার্জি কি দাঁড়ালো, টোটাল এনার্জি দাঁড়ালো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর বাকি যে সমীকরণগুলো সেগুলো আসলো, যেহেতু এটা এই প্রত্যেকটা রাশি এক একটা চলকের উপর নির্ভর হয়েছে, এই জন্য চলকটাকে আর আংশিক না রেখে আমি সরাসরি ডিফারেন্সিয়েশন, পূর্ণ ডিফারেন্সিয়েশন রূপে রূপান্তরিত করে দিলাম, যেহেতু তারা এক একটা নিজেরাই স্বাধীন চলক হিসেবে চলে আসছে। তাহলে এই প্রথম এক্স এক্স নির্ভর পদটা আমি পেয়ে গেলাম, এক্স একটা একটা সমীকরণ পেলাম, ওয়াই এর জন্য একটা সমীকরণ পেলাম, জেড এর জন্য একটা সমীকরণ পেলাম। এবং লক্ষণীয় যে এই সমীকরণগুলো আমাদের কিন্তু একমাত্রিক বক্সের মতো, একমাত্রিক বক্সে কিন্তু আমরা এরকম সমীকরণই পাইছিলাম, মনে আছে তো? একমাত্রিক বক্সে আমরা যখন সরলরেখা সমীকরণ সমাধান করতে গেছিলাম তখন আমরা একমাত্রিক বক্সে ভি জিরো বসায় সরাসরি এই সমীকরণ পেয়েছিলাম। তাহলে সেটা ত্রিমাত্রিক বক্সের ভেরিয়েবল সেপারেশন করে আমরা এই সমীকরণটা নিয়ে আসলাম।
এইটাই হলো কোয়ান্টাম মেকানিক্সের একটা খুব মানে জনপ্রিয় পদ্ধতি এবং প্রত্যেকটা জায়গায় এই কাজটা করা হবে যে একাধিক চলক নির্ভর রাশিগুলোকে আমরা কিভাবে একক চলক নির্ভর রাশিতে রূপান্তরিত করব এবং একক চলক নির্ভর রাশির জন্য আমরা একটা সমীকরণ সমাধান অলরেডি করে আসছি 2-3টা ক্লাস লেকচার মিলে একমাত্রিক বক্সে। তাহলে একমাত্রিক বক্সের সলিউশনটা আমরা এখানে এখন সরাসরি প্রয়োগ করব। আমরা আর একমাত্রিক বক্সের যে সমীকরণের যে সমাধানের যে পদ্ধতি, হ্যাঁ, সেটার মধ্যে আর যাব না। ওইটা অনেক বিশাল পদ্ধতি। সরাসরি বলে দেব যে একমাত্রিক বক্সের সমাধানের হতে আমরা পাই, এইভাবে লিখতে হবে। লিখে নাও তোমরা, একমাত্রিক বক্সের সমাধান হতে আমরা পাই। হ্যাঁ, তাহলে সাই এক্স সমান তাহলে কি পাইলাম, √2 LX। এলটা হলো এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য। হ্যাঁ, আর এনার্জি পাইলাম হলো EX = nx²। এনটা তখন এক্স নির্ভর হয়ে যাবে, ওই যেহেতু তোমার কোয়ান্টাম সংখ্যা এক্স এর অক্ষের বরাবর চিন্তা করছি এটা। হ্যাঁ, তাহলে তোমাদের যে একমাত্রিক বক্সের যে সমীকরণটা সমাধান করছিলাম সেই সমাধানটা আমরা এখানে প্রয়োগ করলাম। তাহলে প্রথম কাজ হলো ত্রিমাত্রিক বক্সের জন্য একটা শ্রোডিঙ্গার সমীকরণকে ভেঙে নিয়ে এসে একমাত্রিক বক্সে রূপান্তর করতে হবে। তারপরে আমরা একমাত্রিক বক্সের সমাধানের পদ্ধতি ফলো করে আমরা সমাধান করব, কিন্তু এটা তোমার খাতায় লিখতে হবে না। যদি প্রশ্ন আসে ত্রিমাত্রিক বক্সের জন্য শ্রোডিঙ্গার সমীকরণ সমাধান করো, তাহলে তোমরা এই পর্যন্ত ভেরিয়েবল সেপারেশন পর্যন্ত, চলক পৃথকীকরণ পর্যন্ত করে দিয়ে তারপর বলবে যে একমাত্রিক বক্সের সমাধান হতে আমরা পাই। এই কথাটা বলে তোমরা এটা আইজেন ফাংশন গুলো কি কি, আইজেন মানগুলো কি কি সেটা বলে দিতে হবে। হ্যাঁ, ফাংশনটাকে বলা হবে আইগেন ফাংশন, যেহেতু নরমালাইজড এবং নরমালাইজ করে আমরা একমাত্রিক বক্সের নরমালাইজ সমীকরণ সমাধানটা আমরা ব্যবহার করছি। এই জন্য সরাসরি এখানে আমরা এক্স অক্ষের বড় যে সমীকরণ, সিমিলারলি আমরা ওয়াই অক্ষের সমীকরণ সমাধান করে একই ফলাফল পাবো। সিমিলারলি আমরা জেড অক্ষের সমীকরণ একই ফলাফল পাবো, খালি এন গুলো আমরা চিহ্নিত করে রাখবো, NX, NY, NZ, আর এর দৈর্ঘ্যগুলো চিহ্নিত করে রাখবো LX, LY, LZ অথবা ABC, তোমাদের বইয়ে দেওয়া আছে অনেক বইয়ে। আর এনার্জিটাকে চিহ্নিত করে রাখবো EX, EY, EZ। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? জবাব দাও। তাহলে সংক্ষেপে আমরা লিখবো 3D বক্সের সমীকরণ লিখবো, ভেরিয়েবল তারপরে লেখো, তারপর দ্বিতীয় ধাপ হলো চলক পৃথকীকরণ লিখবো, তৃতীয় ধাপ হলো একমাত্রিক বক্সের সমাধান প্রয়োগ করব। 3টা ধাপে কাজ করতে হবে। প্রথমে শ্রোডিঙ্গার সমীকরণটাকে নির্ধারণ করতে হবে, তারপরে চলক পৃথকীকরণ করতে হবে। চলক পৃথকীকরণ, ভেরিয়েবল সেপারেশন বলা হয় এই টেকনিকটাকে, এবং এই টেকনিকটা কোয়ান্টাম মেকানিক্সের সব জায়গায় আমরা ব্যবহার করব। এই টেকনিকটাই আমাদের প্রয়োগ করতে হবে। এই টেকনিকটা খুব ভালো একটা টেকনিক এবং এটা দিয়ে ব্যবহার করে করে বিজ্ঞানীরা সকল সমস্যার সমাধান করতেছে। ছোট ছোট ভাগ করে নিয়ে যে কোনো বড় সমস্যাকে ছোট ভাগ করে নিয়ে কাজ করে। আমরা কিন্তু কেমিস্ট্রিতে তাই করি। আমাদের যে সেকেন্ড অর্ডার বিক্রিয়াকে আমরা কি করি, একটা একটা বিক্রিয়কের পরিমাণ অনেক পরিমাণে বাড়াই দিয়ে ওটা ফার্স্ট অর্ডার বানাই ফেলি। হ্যাঁ, যেহেতু আমার ঘনমাত্রা বেড়ে গেলে বিক্রিয়া ফার্স্ট অর্ডার হয়ে যায়। তো এই টেকনিকটা আমরা কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যালি ব্যবহার করি। তো সেই টেকনিকটাই গাণিতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, ভেরিয়েবল সেপারেশন করে নিয়ে আমরা এই ছোট ছোট সমীকরণ বানাই নিলাম, বানায় কাজ করলাম। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? ধাপগুলো লিখে রাখো। যে 1 নম্বর ধাপ শ্রোডিঙ্গার সমীকরণ লেখা, চিত্র আঁকা, তারপর শ্রোডিঙ্গার সমীকরণ লেখা, তারপরে হলো ভেরিয়েবল সেপারেশন করা, তারপরে একমাত্রিক বক্সের সমাধান প্রয়োগ করা। বাস, তো এই পর্যন্ত আমরা আসলাম। এখন দেখো মজার বিষয়, এনার্জিটা কি দাঁড়াইলো? এনার্জি তো EX + EY + EZ। তাহলে এনার্জি সমীকরণে আমার দাঁড়াইলো NX/LX²। দেখো মজার বিষয়, এনার্জিটা কিন্তু নতুন একটা রূপ ধারণ করছে। এবং তরঙ্গ ফাংশন তো আমি লিখছিলাম ψx, ψy, ψz, এদের গুণফল হিসেবে লেখা ছিল। তাহলে টোটাল এই বক্সের জন্য তরঙ্গ ফাংশন কি দাঁড়াইলো? এই 3টা ফাংশনের গুণফল।
এখানে বুঝতে সমস্যা হচ্ছে? এনার্জি কি বেরাইলো আর তরঙ্গ ফাংশন কি বেরাইলো? এই জায়গাটা বুঝো ভালো করে। তাহলে আমাদের যে উপরে যে সমীকরণগুলো বেরিয়েছে এই সমীকরণগুলো জাস্ট আমি যে সিদ্ধান্তগুলো পাইছি ভেরিয়েবল সেপারেশনের সময় সেই সিদ্ধান্তগুলোর মধ্যে বসাই দিছি, আর কিছুই না। আমি ভেরিয়েবল সেপারেশনের সময় কিছু সিদ্ধান্ত নিজে 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 নিছিলাম, সেই সিদ্ধান্তগুলো আবার সংশোধন করে নিলাম, যে ওই সিদ্ধান্তগুলো যেগুলি আমি করছিলাম সেগুলি এখন সংশোধন করা হলো, করে আমরা ওয়েভ ফাংশনের সমীকরণ পাইলাম, আমরা এনার্জি ওই তরঙ্গ আইজেন ফাংশন এবং আইজেন ভ্যালু শক্তির সমীকরণ পেলাম, আইজেন ভ্যালু হিসেবে শক্তির সমীকরণ পেলাম, আর আইজেন ফাংশন হিসেবে তরঙ্গ ফাংশনও পেয়ে গেলাম। এখন যদি এই বক্সটা যদি ঘনক হয়, লেখো ঘনক, ঘনকের ক্ষেত্রে ঘনক হইলে কি হবে? ঘনক হইলে Lx, Ly, Lz তিনটাই সমান হবে এবং সেটাকে L ধরি, তাহলে L যদি ধরে নেই তাহলে L স্কয়ার, তাহলে এই এনার্জিটা কি দাঁড়াইলো? Nx স্কয়ার, Ny স্কয়ার, Nz স্কয়ারের সমষ্টির সাথে এই যে একমাত্রিক বক্সের এরকম একটা সমীকরণ ছিল ঘনকের ক্ষেত্রে। এবং ঘনকের ক্ষেত্রে যদি আমরা তরঙ্গ ফাংশনটা ব্যবহার করি তাহলে কি দাঁড়াইলো? এখানে Lx, Ly, Lz ছিল, সেটা এখানে L কিউব হয়ে গেল। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? যদি ঘনকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে প্রশ্ন থাকতে পারে অনেক সময় যে ঘনকের ক্ষেত্রে শ্রোডিঞ্জার সমীকরণ ত্রিমাত্রিক বক্সে বা ত্রিমাত্রিক আর বলার দরকার নেই, ঘনক যেহেতু ত্রিমাত্রিক হয়ে গেছে শব্দটা দিয়ে, ঘনকের ক্ষেত্রে শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করো, তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে হবে তোমাদেরকে। ঘনকের ক্ষেত্রে এই শেষে এসে ঘনকের শর্তটা বসাতে হবে। প্রথমে আমরা আয়তাকার ইটের মতো চিন্তা করছিলাম বক্সটাকে, Lx, Ly, Lz। এখন আমরা ঘনকের মানে ছক্কার মতো চিন্তা করব। ছক্কা তো ঘনক জানো, হ্যাঁ? তাহলে ঘনকের মধ্যে চিন্তা করলাম, তাহলে ঘনকের জন্য সমীকরণ বের হলো। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো, এরপরে একটা জটিলের মধ্যে ঢুক, তখন মাথা ঘুরতে থাকবে। এরপরে নতুন জিনিস চলে আসবে তোমাদের সামনে। নতুন জিনিস কি দেখো, কোয়ান্টাম সংখ্যার সর্বনিম্ন মান যদি 0 ধরি তাহলে এনার্জি 0 হয়। Nx, Ny, Nz তিনটাই যদি 0 হয়, তিনটাকে এইভাবে লেখা হয় 0 0 0। অনেকেই বলে স্যার এরকম আবার কি লেখা? এখন তোমাদের বুঝতে হবে তিনটা 0 0 0 মানে তিনটা কোয়ান্টাম সংখ্যার মান 0 ধরা হয়েছে। লেখার স্টাইল গুলোর দিকে এখন নজর দিতে হবে তোমাদেরকে। এনার্জি দাঁড়ালো 0 0 0। তা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী কণার শক্তি শূন্য হতে পারে না, কারণ এতে ভরবেগ নিশ্চিতভাবে শূন্য হয়, অবস্থান অনিশ্চয়তা অসীম হয়। কিন্তু কণার অবস্থান বক্সের অভ্যন্তরে নিশ্চিত হতে হবে এবং অবস্থানে অনিশ্চয়তা বক্সের চাইতে বৃহৎ হতে পারবে না। হ্যাঁ, সো এটা 0 ধরলে আমরা শক্তি পাচ্ছি 0, যেটা অসম্ভব। দ্বিতীয় একটা অবজারভেশন হলো, যদি আমি 0 ধরি তাহলে সাই 0 0 0 এটাও কিন্তু হয়ে যাচ্ছে 0। তরঙ্গ ফাংশন 0, তরঙ্গ ফাংশন 0 মানে তো কণাটার অস্তিত্বই নাই। স্যার হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। বলো। ব্র্যাকেটে যেটা এন এক্স এন ওয়াই এন আবার ওয়াই লেখা হয়েছে, এটা জেড ও হবে না? এটা জেড জেড হবে, এটা ঠিক করে দিচ্ছি। হয়েছে জেড, একটা হলো, আরেকটা করে দিই। হ্যাঁ, তাহলে 0 0 0 ধরলে তরঙ্গ ফাংশনটা 0 হয়ে যাচ্ছে। তরঙ্গ ফাংশন 0 মানে কি? যে তরঙ্গ ফাংশন 0 হওয়া মানে কণাটার অস্তিত্ব সম্পূর্ণ বক্স জুড়ে কণার অস্তিত্ব শূন্য, বক্সের কোথাও কণাটা নাই। কণার তরঙ্গ ফাংশনের মান 0 হয়, বিভিন্ন জায়গায় 0 হয়, কিন্তু সম্পূর্ণটাই 0 এটা অসম্ভব বিষয়। আবার তরঙ্গ ফাংশনের বর্গ যদি করি তাও 0 হয়ে যাচ্ছে, এটা তো অসম্ভব একটা বিষয়। তরঙ্গ ফাংশন কণা যদি থাকে তাহলে তার তরঙ্গ ফাংশন বর্গটা অবশ্যই থাকবে, কারণ বর্গ যেহেতু সম্ভাবনা প্রকাশ করে, তো সম্ভাবনা শূন্য হবে না, যা অগ্রহণযোগ্য।
তাহলে সুতরাং তরঙ্গ ফাংশনের এই nx ny nz এর মান শূন্য হবে না। আমরা তিনটা শর্ত দিয়ে বুঝলাম, শক্তি দিয়া, তরঙ্গ ফাংশন দিয়া, আর হলো তরঙ্গ ফাংশনের বর্গ দিয়া স্যার বা সব এখানে হচ্ছে স্যার এখানে শক্তি এর নিচে এই যে তিনটা যে জিরো, এটা এক্স ওয়াই অক্ষ বরাবর জিরো বোঝানোর জন্য তিনটা জিরো নাকি? nx ny nz এর মান 0, ওই ওই না, না, স্যার y উপরে অক্ষ এক বরাবর নম্বরের না। নিচে এই যে তাতে কর্নার শক্তি এটা। হ্যাঁ, ওইটাই ই nx ny nz লিখছি, এই যে এখানে লিখছি না ই nx ny nz, জি স্যার। ওইভাবেই লেখার জন্য, তিনটা কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করার ওকে জন্য। তাহলে তো আমরা তিনটা শর্ত দিয়ে দেখতে পাচ্ছি সর্বত্র তরঙ্গ ফাংশন 0 হতে পারে না, তরঙ্গ ফাংশনের বর্গ 0 হতে পারে না, শক্তি 0 হতে পারে না। তিনটা শর্তই কিন্তু আমাদের বলতেছে যে nx ny nz কারোই মান 0 হবে না ভিন্নভাবে। এখন যদি আমরা দুইটা 0 আর একটা 1 ধরি তাহলে কি হয়? তাহলে কোয়ান্টাম সংখ্যার মান 3 রকম দাঁড়ায়। দেখছো এখানে দেখো, যে কোনো একটা যদি যদি দুইটা 0 আর একটা যদি কোয়ান্টাম সংখ্যা কম থাকে 3 রকম হয়। তাহলে আমরা একটার জন্য চিন্তা করে দেখি তো কি দাঁড়ায়। এনার্জি পাচ্ছি, এনার্জি মান 0 চাইতে বেশি পাচ্ছি, ওকে। হ্যাঁ, আবার ওয়াই 0 1 0 জন্য আমরা এনার্জি মান 0 চাইতে বেশি পাচ্ছি, একই মান পাচ্ছি। আবার A1 0 0 জন্য যে এনার্জি মান 0 পাচ্ছি, একই রকম পাচ্ছি। তিনটা মান আমি একই রকম শক্তির মান পাচ্ছি, তিন জায়গায় 3 রকম আমি কোয়ান্টাম। তাহলে আমি যদি কোয়ান্টাম সংখ্যার মান 0 0 1 বা 0 1 0 বা 1 0 0 যদি লিখি, এখন বুঝতে পারছো তো এই লেখাগুলো মানে কি? এই যে তিনটা সংখ্যাকে প্রকাশ করার জন্য। অনেকে বলে যে 100 10 1 এইভাবে বললে কিন্তু হবে না, আমাদের সরাসরি মানগুলো উল্লেখ করে বলতে হবে। হ্যাঁ, সরাসরি মানগুলো উল্লেখ করে বলতে হবে। এগুলি হলো কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে। হ্যাঁ, তোমরা যারা নিচের ক্লাসে যারা আগে এগুলি দেখছো তারা তখন চিন্তা করছো এইভাবে আবার লিখছে কি, এগুলি আবার সংখ্যা হলো নাকি। তখন আমরা এগুলি বলি নাই, কারণ আমরা তখন বললেও বুঝতে না। তাহলে আমরা এই কোয়ান্টাম সংখ্যা মান এই বসাই দিয়ে আমরা দেখতেছি শূন্য চাইতে বেশি শক্তি আসতেছে, ওকে, গ্রহণযোগ্য। হ্যাঁ, শক্তি শূন্য হবে না, সেই হিসাবে এই শক্তি স্তর তিনটা গ্রহণযোগ্য হতে পারে। হ্যাঁ, কিন্তু যদি আমি ইয়া বসাই, কি এর নাম, এই ফাংশনের মধ্যে যাই, ফাংশনের মধ্যে গেলে কি দাঁড়ায়? ফাংশনের মধ্যে গেলে কি হবে বলো? যে ফাংশনের যে কোনো একটা মান যদি শূন্য হয় তো বাকিগুলো শূন্য হবে, গুণফল যেহেতু আছে। হ্যাঁ, দুইটা যদি আমি শূন্য বসাই দেই তাহলে এটা তো 0 পাচ্ছি, তাহলে ফাংশনটাও 0 হয়ে যাচ্ছে, আবার ফাংশনের বর্গও 0 হচ্ছে। তো এই ফাংশন অনুযায়ী তো আমাদের এটা গ্রহণ করা অসম্ভব, নাকি বলো? তাহলে শক্তি 0 0 জি না স্যার। হলেও, হ্যাঁ, শক্তি আমি 0 পাচ্ছি না, কিন্তু ফাংশন 0 হয়ে যাচ্ছে, ফাংশনের বর্গ 0 হয়ে যাচ্ছে। সো আমাদের এইটা এই কোন একটা 0 থাকলে গ্রহণ করা যাবে না। হ্যাঁ, কোন একটা 0 থাকলে গ্রহণ করা যাবে না তরঙ্গ ফাংশন বা কোয়ান্টাম সংখ্যার মান 0 চাইতে বেশি হতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা মান যদি 0 হয় কোয়ান্টাম সংখ্যা, তাহলে 3D বক্সে তার জন্য ফাংশন আমরা গ্রহণ করব না। তাহলে এটা একটা বিষয় গেল। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে ত্রিমাত্রিক বক্সে ঘনকের ভিতরে যে কোনো কোয়ান্টাম সংখ্যা মান শূন্য হলে সেই মান গ্রহণ করা যাবে কিনা, প্রশ্নটা লিখে ফেলো। হ্যাঁ, ত্রিমাত্রিক বক্সে কোনো একটি কোয়ান্টাম সংখ্যা মান শূন্য হলে তা গ্রহণ করা যাবে কিনা। যাবে না। ব্যাখ্যা করো কেন, সেটা ব্যাখ্যা করে বলা লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার কোয়ান্টাম সংখ্যার মান শূন্য ধরা যাচ্ছে না। যদি দুইটা শূন্য ধরে আমরা দেখলাম, এখন যদি একটা শূন্য ধরি তাহলে কি হয় দেখি। একটা শূন্য ধরলেও তো শূন্য হবে। হ্যাঁ,
একটা শূন্য ধরলো এই শক্তির মান শূন্য পাবো না, হ্যাঁ, শক্তির মান ওই আগের মানে দ্বিগুণ পাবো, কিন্তু তরঙ্গ ফাংশনের মান শূন্য হয়ে যাবে। যে কোনো একটা শূন্য বসালেই তরঙ্গ ফাংশনের মান শূন্য, যেহেতু তরঙ্গ ফাংশন হলো পরস্পরের গুণ। তাহলে এইটা শূন্যওয়ালা কোনো তরঙ্গ ফাংশন, কোনো কোয়ান্টাম সংখ্যা আমাদের গ্রহণ করা যাবে না। গুড। এখন আসি আমরা শূন্য ছাড়া যদি চিন্তা করি, আমরা যদি 111 ধরে চিন্তা করি তাহলে কি হয়? আচ্ছা, আমি এটা জেড করে দেবো নি, তোমরা একটু ঠিক করে নিও। হ্যাঁ, আমরা যদি 111 ধরি তাহলে এনার্জি কি দাঁড়ায়? হ্যাঁ, 111 ধরলে শক্তি কত আসে দেখো তো আগের চাইতে। মান একটা আসে 3h² 8π² ml, তাই গ্রেটার দেন 0 গ্রহণযোগ্য। এখন অনিশ্চয়তার নীতি অনুযায়ী এটাই শক্তিটা গ্রহণযোগ্য। এখন যদি আমরা তরঙ্গ ফাংশনের মধ্যে ঢুকি, তরঙ্গ ফাংশন কি আসবে? এটা 0 হবে না। হ্যাঁ, তরঙ্গ ফাংশনের মান শূন্য হচ্ছে না, তাহলে এটা গ্রহণযোগ্য। তাহলে সাই² শূন্য হবে না। তাহলে এটা দ্বারা আমরা বলতে পারতেছি যে 111 এই স্তরটা আমাদের গ্রহণযোগ্য একটা কোয়ান্টাম সংখ্যা আসতেছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে প্রশ্ন করতে পারি যে প্রমাণ করো যে 012 কোয়ান্টাম সংখ্যার মান বিশিষ্ট স্তরটি গ্রহণযোগ্য কিনা তা দেখাও বা প্রমাণ করো বা প্রতিষ্ঠা করো। গ্রহণযোগ্য নয় তা প্রতিষ্ঠা করো। 012 অথবা মানে 0 একটা থাকলেই তুমি এটা গ্রহণ করা যাবে না, এই হলো কথা। কারণ যে আমরা তরঙ্গ ফাংশন শূন্য পাচ্ছি। স্যার কোশ্চেনটা আবার একটু বলেন। 012, হ্যাঁ, এই মান গ্রহণযোগ্য কিনা। ঘনকের ক্ষেত্রে 012 মানটি গ্রহণযোগ্য কিনা, ঘনক হোক বা আয়তাকার হোক, যাই হোক 012। তাহলে আমরা পাচ্ছি এখানে, তাহলে তরঙ্গ ফাংশন যেহেতু পাচ্ছি গ্রেটার দেন 0, তরঙ্গ ফাংশনের বর্গ গ্রেটার দেন 0, এদের সম্ভাবনা সমীকরণ আমরা তাহলে এখন তৈরি করতে পারি। হ্যাঁ, এরকম করে বিশাল একটা ইন্টিগ্রেশন হিসাব করে সম্ভাবনা বের করা যেতে পারে। তো এটা একটু দেখো তোমরা, এটা যেহেতু আমি দিয়ে দেবো তোমাদের ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে, ওখানে পেয়ে যাবা। তো কিভাবে লিখতে হয় এগুলি একটু দেখো। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখো কিভাবে লিখছি, যে সম্ভাবনা যে তিনটা যে আমার ডিফারেন্সিয়েশন আছে, ডিএক্স ডিওয়াই ডিজেড, এই ধরনের কাজ তোমরা আগে করছো কিনা আমার জানা নাই, করার কথা না, এখানেই প্রথম করার কথা। তা তিনটা ডিফারেন্সিয়েশন থাকলে তিনটা ইন্টিগ্রেশন সাইন আসবে, এবং তিনটা ইন্টিগ্রেশন সাইন এইভাবে লিখতে হবে, এবং সাই² এর যে সমীকরণ আমরা সাই11 এর যে সমীকরণ পাইছি সেটা এইভাবে লিখতে হবে, তার বর্গ দিতে হবে, মানে বিশাল একটা ইকুয়েশন লিখতে হবে। এগুলি তোমাদের অভ্যস্ত হতে হবে এখন থেকে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো এখন সামনে আসবে। তার সম্ভাবনাটাকে আমরা এইভাবে লিখছি। তো এখানে আরেকটা বিষয়, নতুন একটা বিষয় আসবে, সাই nx ny nz যদি 112 হয় তাহলে কি হবে? তাহলে আমরা তিন রকম বিন্যাস পাচ্ছি, 112 121 211, তিনটা স্তর পাচ্ছি, এবং তিনটা স্তরের শক্তি কি কি পাচ্ছি? 2e বা 6h², এটা হ্যাঁ, E11 এর যে শক্তিটা ছিল তার দ্বিগুণ পাচ্ছি শক্তি এখানে। তার মানে এই তিনটা স্তর হলো কোয়ান্টাইজড। হ্যাঁ, কোয়ান্টায়িত। যখন একাধিক স্তরের শক্তি অন্য কোন স্তরের উপর নির্ভর করে তখন তাকে বলা হয় কোয়ান্টায়িত। এটা আমি আগেও আলোচনা করছি তোমাদের ডি ব্রগলি তত্ত্ব পড়ানোর সময়। কোনো একটা স্তরে, বিভিন্ন স্তরের শক্তি যখন প্রথম স্তরের উপর নির্ভর করে তখন তাকে কোয়ান্টায়িত বলে। তাহলে এসব স্তরে তরঙ্গ ফাংশন তিনটা আমরা পাচ্ছি। এই তিনটা তরঙ্গ ফাংশন কি একই রকম? দেখো তো, এইটা এই সাই11 2 সাই21 সাই211, এই তিনটা কি একই রকম না আলাদা রকম বলো তো কি? এই তিনটা কি একই রকম না আলাদা রকম?
এটা 1 1 2 এ এক্স এর সাথে 1, ওয়াই এর সাথে 1 আর জেড এর সাথে 2, আর 1 2 1 এ এক্স এর সাথে 1, ওয়াই এর সাথে 2, জেড এর সাথে 1, আর 2 1 1 এ এক্স এর সাথে 2, ওয়াই এর সাথে 1, জেড এর সাথে 1। তিনটা ভিন্ন তরঙ্গ ফাংশন, কিন্তু তিনটা ভিন্ন তরঙ্গ ফাংশন, কিন্তু শক্তি কিন্তু তিনটা একই। এই বিষয়টাকে বলা হয় ডিজেনারেসি। ত্রিমাত্রিক ঘনক বক্সে 2e11 শক্তি বিশিষ্ট কোয়ান্টাম স্তর তিনটি শক্তি একই বা সম হলেও এদের তরঙ্গ ফাংশন ভিন্ন। নতুন একটা বিষয় তোমাদের সামনে ত্রিমাত্রিক বক্স থেকে দিচ্ছে, যে তিনটি ভিন্ন গ্রহণযোগ্য তরঙ্গ ফাংশনের শক্তি সম বা একই, তাহলে ভিন্ন তরঙ্গ ফাংশনের শক্তি সম হলে এদেরকে ডিজেনারেট বলে। সমশক্তি সম্পন্ন একাধিক তরঙ্গ ফাংশনকে ডিজেনারেট বলে। তাহলে এই কোয়ান্টাম স্তর তিনটি পরস্পরের ডিজেনারেট, তরঙ্গ ফাংশন আলাদা কিন্তু শক্তি একই। বুঝতে পারছো ডিজেনারেসি কাকে বলতেছে? এবং ডিজেনারেট ধারণাটা আমরা কোথায় পাচ্ছি? ত্রিমাত্রিক বক্সের মধ্যে এসে পাচ্ছি। আমাদের কিন্তু এতদিন ধরে ডিজেনারেট ধারণাটা আমরা কোথাও বলি নাই, তোমাদের প্রয়োগ করাইছি থার্ড ইয়ারে। হ্যাঁ, ইজি, টি2জি, এগুলি সব কথাবার্তা আমরা বন্ধনের ক্ষেত্রে ব্যবহার করছি, কিন্তু ডিজেনারেসি বলছি, ইন্টারমিডিয়েট থেকে ডিজেনারেট শব্দটা ব্যবহার করছি, কিন্তু ডিজেনারেসির ব্যাখ্যা তোমার এসে এই ত্রিমাত্রিক বক্সে এসে পাওয়া যাচ্ছে। আর কোথাও এর আগে কোথাও ডিজেনারেসির ব্যাখ্যা স্যার তোমার এটা আর একবার একটু দেখান তো, এর উপরের অংশ স্ক্রিনটা একটু দেখান। এই যে যেখানে আছে হুম। তাহলে আমাদের নতুন একটা ধারণা, যেটা কোয়ান্টাম মেকানিক্স থেকে আসছে, যেটা অন্য কোনো জায়গা থেকে আমাদের এই ধারণা দেয় না, যেটা আমরা ইন্টারমিডিয়েট থেকে ব্যবহার করে আসছি থার্ড ইয়ার পর্যন্ত, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রসায়নে, আমরা সেইটা এখন তার ব্যাখ্যা পাচ্ছি কোয়ান্টাম তত্ত্বে এসে। যে কি কথা? তিনটি ভিন্ন একাধিক, হ্যাঁ, সমশক্তি সম্পন্ন একাধিক তরঙ্গ ফাংশনকে ডিজেনারেট বলে। একাধিক হওয়া লাগবে তরঙ্গ ফাংশন এবং তাদের শক্তি সমান হতে হবে। এই ধারণাটা ত্রিমাত্রিক বক্সে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। দ্বিমাত্রিক বক্সেও পাওয়া যাবে, মানে যেখানে একাধিক কোয়ান্টাম সংখ্যা জড়িত আছে সেখানেই তোমার এই বিষয়গুলো আসবে। এবং এদের একটা মজার বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে এই ডিজেনারেট তরঙ্গ ফাংশন যেগুলো আছে এদের সমষ্টি ব্যবহার করলে একই শক্তি পাওয়া যাবে। তার মানে এই সাই 112 সাথে যদি সাই 211 যোগ করে যদি আমি শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করি এই দুইটা সমীকরণ ব্যবহার করে, তাহলে আমি শক্তি এটাই পাবো, 2e11 পাবো। এটা একটা মজার বিষয় আছে এখানে, যেটা তোমাদের আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, মানে করবো আর কি সামনে। এরকম তাহলে আমরা দেখতে পাচ্ছি সাই 112, সাই 121, এরকম অনেক স্তর, যে 112 এর আমরা তিনটা ডিজেনারেট স্তর পাচ্ছি, তারপরে 122 এর জন্য তিনটা পাচ্ছি, 133 এর জন্য তিনটা পাচ্ছি, 222 এর জন্য একটা মাত্র স্তর আছে, 123 এর জন্য পাচ্ছি 6টা স্তর। হ্যাঁ, 6 ভাবে সাজানো যায় 123 কে। জিরো যেহেতু নাই সেহেতু এখানে তরঙ্গ ফাংশন এটা গ্রহণযোগ্য। তাহলে এইভাবে আমরা প্রশ্ন করতে পারি যে কতগুলো করে ডিজেনারেট স্তর তৈরি হবে। 124 এ কয়টা স্তর তৈরি হবে, ডিজেনারেসি কত, তখন বলতে হবে ডিজেনারেসি 6। 224 এর ডিজেনারেসি কত, তখন বলতে হবে ডিজেনারেসি 3টা। এরকম কয়টা করে ডিজেনারেট স্তর আছে, যেমন দেখো 511 এর পাচ্ছি হলো 87 নট, আবার